বাংলাদেশের মেয়েদের ফুটবল আজকে একটা নতুন উচ্চতায় পা রাখলো। এই প্রথমবারের মতো মেয়েরা এশিয়া কাপ খেলতে নামলো, সেটাও চায়নার বিপক্ষে। এখন চায়নার বিপক্ষে কেমন খেলছে বাংলাদেশ, যারা খেলা দেখছেন তারা তো খেলোয়াড়ি জায়গা থেকে বিশ্লেষণ করে ফেলছেন, বুঝে ফেলছেন, বিভিন্ন জায়গায় শুনতেছেন, নিজে চোখে দেখছেন, এটা আর বলার কি আছে। কিন্তু আমার মনে হয় আপনি একটা দৃশ্য যদি দেখেন তাহলে বুঝতে পারবেন যে বাংলাদেশের আজকে পারফরমেন্সটা গ্লোবালি কিভাবে দেখা হয়েছে। সেটা হচ্ছে বাংলাদেশ দল খেলা শেষে দলের খেলোয়াড়রা একটু তো মন খারাপ হয়, মন খারাপ করে এসে ডাগ আউটে বসছে। চায়নার খেলোয়াড়রা সবাই হাতে হাত ধরে বাংলাদেশের ডাগ আউটের সামনে আসছে, এসে কোমরটা ঝুঁকায় সবাই মিলে বাউ করছে। মানে এটা যে কত বড় বিরল ব্যাপার চাইনিজদের কাছ থেকে, এটা আমি বলবো একটু পরের ডিটেলটা যে কেন বিরল। এটা জানলেই আপনি বুঝবেন যে বাংলাদেশকে তারা কি সম্মানটা দিয়ে গেল। বাংলাদেশ 2-0 গোলে চ্যাম্পিয়ন চায়নার বিপক্ষে হেরে গেছে। স্কোর কার্ড আপনারা বলতেছে বাংলাদেশ হেরে গেছে, কিন্তু খেলার প্রতিটা মুহূর্ত বলতেছে বাংলাদেশ আসলে বিশ্ব চ্যাম্পিয়ন হয়ে আসছে। এবং সেই বিশ্ব চ্যাম্পিয়নের স্বীকৃতিটাই মিলল ওই বাউয়ের ভিতর থেকে। আমরা খেলার বিশ্লেষণ করব না, আমি খেলার বিশ্লেষণ করার যোগ্য লোক না, সেটা আপনারা জানেন। আমি একটু আবেগের জায়গা থেকে এবং প্রতীকের জায়গা থেকে আজকের ম্যাচটাকে বলি যে এই ম্যাচটা কিভাবে আমাদেরকে আসলে একটা চ্যাম্পিয়ন করে তুললো, এই জায়গাটা বলবো। আর একটা লোক, এই যে ম্যাডম্যান, এই যে পিটার বাটলার, এই লোকটার প্রতি প্রতিদিন রেসপেক্টটা এই জায়গা থেকে এই জায়গায় উঠতেছে। আমার তো কেন যেন মনে হচ্ছে যে এই লোকটারে কিভাবে পুরস্কৃত করা যায়, কিভাবে সম্মানিত করা যায়, বাংলাদেশ ঠিক কিভাবে তার ঋণ শোধ করতে পারে, এইটা একটু বলবো আজকে। দেখেন চায়না কারা, চায়না মেয়েদের দল কারা, বিশ্ব ফুটবল ইতিহাসেই বেস্ট ডমিনেটিং ফোর্স, বেস্ট ডমিনেটিং ফোর্স। এবং এশিয়ায় অবিসংবাদিত রাজা, তারা রানী, অবিসংবাদিত রানী। এশিয়া কাপে এখনো তারা বিশ্ব চ্যাম্পিয়ন, 8বার বিশ্বকাপ খেলছে, 8বার বিশ্বকাপ খেলে একটা দল। র্যাঙ্কিংয়ে, শুধু ওয়ার্ল্ড র্যাঙ্কিংয়ে আপনি ডিফারেন্সটা দেখবেন, 100-র মধ্যে শুধু ডিফারেন্স আমাদের আর চায়নার। আমরা এবার এশিয়ান কাপ খেলতে গেছি, এটা তো আগেও বলছি যে আমাদের জাতীয় ইতিহাসের জন্যই খুব তাৎপর্যপূর্ণ ব্যাপার। কারণ সেই প্রায় 50 বছর আগে আমাদের পুরুষদের দলটা তখনকার বাস্তবতায় তুলনামূলক একটু সহজ কাজ হিসাবে এশিয়া কাপ খেলতে গেছিল। তারপর থেকে যখন এশিয়া কঠিন হয়ে গেল, তখন আর আমরা এশিয়া কাপের স্বপ্নও দেখতে পারি নাই। এবার এসে আমাদের পুরুষদের দলটা একটু তারকাখচিত হচ্ছে এবং আমরা সুন্দর ফুটবল খেলতেছিলাম, মূলত ঠিক পিটার বাটলারের অপোজিট একজন কোচ ডাগ আউটে থাকায় আমরা চান্সটা নিতে পারি নাই, আমরা পুরুষদের এশিয়া কাপটা এবার খেলতে পারি নাই। মেয়েরা তার আগেই, পিটার বাটলারের মেয়েরা সেই ঝঞ্ঝাবিক্ষুব্ধ একটা অবস্থায় তারা কনফার্ম করে ফেললো যে তারা এশিয়া কাপ খেলতেছে। এটা আপনি যদি একটু নৈর্ব্যক্তিকভাবে দেখেন তাহলে এটা বাংলাদেশের ফুটবল ইতিহাসে, স্পোর্টসের ইতিহাসে সম্ভবত সবচেয়ে বড় মঞ্চে পা রাখা। এই মেয়েরা আমাদের স্পোর্টস ইতিহাসে সবচেয়ে বড় মঞ্চে সম্ভবত নিয়ে গেল। আমি এই মুহূর্তে রিকল করতে পারতেছি না যে এর সঙ্গে কম্পেয়ার করতে পারি আমরা কোন কোন যাওয়াটাকে, সর্বোচ্চ পর্যায়ের কোন কোন অভিযানটাকে তুলনা করতে পারি, তবে এটা নিশ্চয়ই সবচেয়ে বড় মঞ্চগুলোর একটা। আমরা স্পোর্টসে যতদূর যেতে পারছি, যে এখানে গিয়ে হাত উঁচু করে পতাকা উঁচু করে বলতে পারছি যে বাংলাদেশ আসছে, এটা তার মধ্যে একটা। সেই কাজটা পিটার বাটলারের টিমটা যেভাবে করলো, দ্যাট ওয়াজ ইনক্রেডিবল, দ্যাট ওয়াজ ইনক্রেডিবল। মাঠের খেলার কথা বলতেছি না, আপনি জাস্ট ভাবেন ওই সময়টার কথা একটু ভাবেন। ওই সময়ে আমরাও পিটার বাটলারের গালিগালাজ করছি না, এই আমি বলছি যে এই লোক কী করতেছে। একটা ওল্ড স্কুল ইংলিশ কোচ, সে এসে আমাদের এখানে শৃঙ্খলার নামে সিনিয়রদের সঙ্গে দুর্ব্যবহার করতেছে, অমুক তমুক। এই মেয়েরা যারা এখন বিউটিফুল খেলতেছে তাদেরও অনেকে এই টিকটক করে, অমুক তমুক, এইগুলো নিয়ে সে ক্ষিপ্ত ছিল, কফি শপে খাওয়া নিয়ে খোঁটা দিত, তাই না, কত কি হচ্ছে না। হ্যাঁ, জীবনে কখনো যদি সৌভাগ্য হয় পিটার বাটলারের কাছে বসার, আমি অবশ্যই বলবো যে স্যার আমি আপনার এই ওল্ড স্কুল ফিলোসফি পছন্দ করি না। কিন্তু উনি অবশ্যই তার আগে চোখ মোটা করে বলবেন যে বাবা তোমার পছন্দে কিছু যায় আসে না, রেজাল্ট তো আমি আনতে পারি। হ্যাঁ, পিটার বাটলার দেখা দিচ্ছেন যে ওল্ড স্কুল কথা বলে, ওল্ড স্কুল কথা বলে। ওনার এই ফিলোসফি হয়তো পৃথিবীতে এখন বেশিরভাগ কোচ বলবে যে না এটা সঠিক না, কিন্তু ওনার ফিলোসফিতেই তো কাজ হয়েছে। যারা বিদ্রোহ করছে, যারা ওনার শৃঙ্খলা মানতে চায়নি, প্রত্যেককে উনি ছেড়ে ফেলছেন। কারোর অনুরোধ, কোনো মিডিয়া হইচই, কোনো সংবাদ সম্মেলনের ধার ধারেন নাই। হ্যাঁ, যারা বলছে সরি আমি টিমের সঙ্গে আসি, তার ভেতর থেকে যাদেরকে ফিট মনে করতেছেন, এনাফ যোগ্য মনে করছেন, তাদেরকে টিমে নিয়ে নিয়েছেন, ইগোও দেখান নাই। দুর্দান্ত দুর্দান্ত মানুষটা, এবং সেই বাচ্চাদের দিয়ে উনি এশিয়া কাপে নিয়ে গেছেন।
যাদের দিয়ে এই জয়টা করাইছেন এই বাচ্চাগুলো বেশিরভাগই উঠে আসছে বাংলাদেশের প্রান্তিক অঞ্চল থেকে। সেসব গল্প তো আমরা একাধিকবার করছি। এই ঋতুপর্ণা চাকমা থেকে শুরু করে এই টিমের প্রত্যেকের এরকম ড্রামাটিক গল্প আছে। এই বাচ্চাগুলোর শৃঙ্খলার মধ্যে আনছেন, এদের খাবার নিয়ে সমস্যা, পিটার বাটলার চিৎকার করতেছে। এদের খেলা নিয়ে সমস্যা, প্র্যাকটিস নিয়ে সমস্যা, পিটার বাটলার চিৎকার করতেছে। না, পিটার বাটলারের চিৎকারের সব সমাধানও হয় না। এই টিমটা যে এশিয়া কাপ খেলতে গেল তাও তো কোনো সমাধান ছাড়া, তেমন কোনো প্রস্তুতি হলো না, একটা ভালো দলের বিপক্ষে আমরা খেলতে পারলাম না, একটা টানা কন্ডিশনিং ক্যাম্পও হলো না। তারপরেও আমরা খেলতে গেলাম এবং আমরা জানতাম ওখানে গিয়ে আসলে মুখে বলতেছিলাম যে বাবা যদি তোমরা যদি 20-25 গোল করেও খেয়ে আসো তাও আমি বলবো যে ওকে ঠিক আছে। দেখেন আজকেও আমি সকালে একই কথা নিজেরে বলছি যে যদি দেখি মেয়েরা মিনিটে মিনিটে গোল খাচ্ছে আমি ওদের উপর রাগ হবো না। আমি নিজেরে বলছি যে আমি মিনিটে মিনিটে গোল খেলেও ওদের উপরে রাগ হবো না, একবারও বলবো না মা তোমরা খারাপ খেলতেছো কেন। ওরে বাবা, যখন খেলতে নামলো পুরো ব্যাপারটাই বদলায় দিল। অলমোস্ট 40 মিনিট চায়নাকে গোলশূন্য রাখলো। আরে এটাই তো ভাই বিশ্বকাপ জেতার মতো ব্যাপার আমাদের জন্য। আপনি চায়নার কথা ভাবেন, কি লম্বা লম্বা মেয়ে, ওরা আজকে বাংলাদেশের সঙ্গে খাবি খাচ্ছিল। ওরা হাইলাইন ডিফেন্স করছে, আমরা নর্মালি হাইলাইন ডিফেন্স খেলি, কিন্তু আমরা আজকে একটু অন্যভাবে জোনাল ডিফেন্স করার চেষ্টা করলাম। ট্রিমেন্ডাস, এবং কি একটা ভয়াবহ ডিসিশন নিলেন পিটার বাটলার। আজকে যদি বাংলাদেশ যাচ্ছে তাই খারাপ খেলতো এবং এই মিলি আক্তার মেয়েটা যদি 2-4টা বেশি গোল খেয়ে যেত তাহলে তো পিটার বাটলারের আজকে গর্দান চলে গেছিল। রেগুলার কিপার গত 2 সিজন ধরে মনে হয় দলের সঙ্গে একদম জেল হয়ে গেছে রূপনা চাকমা, তারে বসায় দিয়ে উনি মিলি হচ্ছে বয়সভিত্তিক দলের কিপার, তারে ব্যাকআপ হিসাবে নিয়ে গেছেন, তারে আজকে নামায় দিয়েছেন। কেন? একটা ট্যাকটিক্যাল মুভ, ভয়ানক একটা ট্যাকটিক্যাল মুভ। রূপনা খারাপ করতেছে না, রূপনা ভালো কিপার, কিন্তু এর আগেও আমরা দেখছি যে ও হাইটের কারণে এরিয়াল বলে বিট হয়। আকাশ থেকে আসা, শূন্য থেকে আসা বলগুলোতে, বিশেষ করে লম্বা খেলোয়াড়দের বিপক্ষে এটা ওর একটা ভেজাল। এমনিতে খুব ভালো কিপার না হলে সে কি করে দুবারের সেরা হয়, দুবার দলকে চ্যাম্পিয়ন করে সাফে, এগুলো তো সে করছে এবং সে রেসপেক্ট তাকে দেয়। বাটলা তো দেন বলেই তো ওই জায়গা তার সিমেন্টেড। হয়তো মেইলি নেক্সট ম্যাচে জায়গা নাও পেতে পারে, আমি জানি না বাটলারের পলিসি কি, কিন্তু আজকে উনি চরমতম ঝুঁকি নিয়ে দেখেন বাংলাদেশের মতো আবেগপ্রবণ একটা দেশে, যেই দেশে স্কোর বোর্ড কথা বলে আর কিচ্ছু কথা বলে না। আমি খুব মজা করে বলি যে বাংলাদেশে যত লোক খেলা দেখে তার বেশিরভাগ মানুষ এন্ড রেজাল্ট জানতে চায়। আসলেই তাই। খেলার ভিতরে কি হলো বেশিরভাগ লোকেরই ওই উৎসাহ নাই। আমি সেই দিনটায় মানে সবচেয়ে আনন্দের সঙ্গে কন্টেন্ট করব যেদিন আমি দেখবো যে বাংলাদেশের মানুষ ক্রিকেট হোক, ফুটবল হোক, সব জায়গায় খেলার ভালো মন্দ নিয়ে কথা বলতেছে, রেজাল্ট নিয়ে কম কথা বলতেছে। ওই দিনটাই একটা দেশের ক্রীড়া প্রেমী জাতি হয়ে ওঠা। তো আমরা তো সবসময় রেজাল্ট খুঁজি। এখন পিটার বাটলার তো জানে যে আমি যদি রূপনারে বসায় মিলেরে নামাই তাও কি হবে, ওই 4-0 5-0, কিন্তু গালিগালাজ তো হবেই এবং আমার গর্দান নিবে সবাই এই এক অজুহাতে। এমন একটা ভাব যে রূপ না থাকলে বোধহয় আমরা বিরাট কিছু করে ফেলতাম। না, মিলি আক্তারের নামানো হয়েছে, মিলি আক্তার নিজে সুপার। সে এরিয়াল কয়েকটা বল যে সেভ করছে সেগুলো দৃষ্টি কাড়ার মতো। সবচেয়ে বড় কথা যে তার ওই উপস্থিতি, দৈহিক উপস্থিতি, ওইটা আসলে আমাদেরকে অনেক কনফিডেন্স এনে দিছে। আমাদের ডিফেন্ডাররা অনেক আগে বলের জন্য চার্জ করতে পারছে যে আমার কিপার অনেক হাইট, সে এরিয়াল বলে খুব ভালো, ফলে একটু ঝুঁকি নেওয়াই যায়। নিয়ে তারা দারুণ করে ঠেকায় রাখছে। ওই 40 থেকে কত মিনিটে আমরা প্রথম গোল খেলাম, মনে হয় মিনিট 10-এর একটা ফেজে 2টো গোল খেয়ে গেলাম। বাকিটা সময় তো আমরা ওদের গোল শূন্য রাখলাম। দেখেন ওরা বোধহয় 52% বল দখলে ছিল, আমাদের ও 48 বা 49 এরকম একটা কিছু। যদিও বল পজিশন খুব বড় কিছু মিন করে না, অনেক সময় ডিফেন্সিভ খেলা দলের পায়েও বল বেশি থাকে, কিন্তু পাসও কিন্তু ওদের কাছাকাছি আমরা দিছি। কোনোভাবেই আমরা ওদের আউটপ্লেড করছি এরকম দাবি করা যাবে না, বা জিততে হেরে গেছি এসব কিছু না, এমনকি সমশক্তিও প্রদর্শন করতে পারি নাই। কিন্তু চায়নাকে আপনি যখন সারাটা ম্যাচ ধরে কার্যত আটকে রাখতে পারেন এবং সেটাও বাসপার্ক না করেই, পিটার বাটলার কালকেই বলছেন যে আমরা বাসপার্ক করবো না। হ্যাঁ, ডিফেন্সে 5 জন খেলছে, এটা তো খেলবোই আমরা, কিন্তু তার মানে আমরা নেগেটিভ খেলি নাই। এক ঋতুপর্ণায় তো দুর্দান্ত 2টা চেষ্টা করছে, একটা দূরপাল্লার শট ছিল আর একটা খুব চাতুরির সঙ্গে একটু দূর থেকেই ওই যে পোস্টে পাঠায় দিয়েছিল। দুইটাই কিন্তু, ওদের কিপারটাও দেখেন কত লম্বা, যদি ওই কিপারটা ওরকম ভয়াবহ লম্বা না হতো, ও যদি সাউথ এশিয়ান স্ট্যান্ডার্ড কোনো কিপার হতো অনায়াসে আজকে ঋতুপর্ণা 2টা গোল নিয়ে মাঠ ছাড়তো।
ঋতুপর্ণা কিন্তু তার যে ক্যারেক্টার সেই অনুযায়ী বেস্ট দুইটা ট্রাই করছে। ফলে আমরা ডিফেন্সিভ পুরোপুরি খেলি নাই, মানে ডিফেন্সিভ খেলছি, ডিফেন্সিভ না খেললে চায়নারা আটকাবো কিভাবে, কিন্তু বাস পাক করি নাই, নেগেটিভ ফুটবল খেলি নাই। এই জায়গাটা আমাদের জন্য বিরাট একটা আনন্দের ব্যাপার যে চায়নার সঙ্গে আমরা লড়াই করার চেষ্টা করছি, চায়নারে আমরা ঠেকানোর চেষ্টা করছি, চায়নার বিপক্ষে আমরা আত্মবিশ্বাস দেখাচ্ছি। এইটা যে কত বড় পাওনা। ওই যে শুরুতে বললাম যে বাউ করাটা একটু আমরা যদি দেখি যে চীনা সংস্কৃতিতে বাউ করাটা কি, দেখেন বাউ করাটা জাপানিদের জন্য ওই যে কোমর ঝুঁকে প্রতিপক্ষ বা যে কোনো কাউন্টার পার্টের সম্মান জানানো, এটা জাপানিদের জন্য একদম ডাল ভাত কা মামলা হয়। কারণ ওরা জাপানিরা, আপনি একজন জাপানির সঙ্গে দেখা হবে, দুটো ভালো কথা বলবেন, তৃতীয় দফায় বিদায় নেওয়ার সময় ও বাউ করবে। এটা মানে একেবারেই বিরল কিছু না, জাপানিদের কমন প্র্যাকটিস বাউ করা। ওরা এটাকে বলে ওজিগো, সম্ভবত আমি ভুলে গেছি, একটু আগেই দেখতেছিলাম, ভুলে গেছি, ওজিগো বা এরকম কিছু একটা বলে। জাপানিদের কাছে এটা ডাল ভাত। জাপানিরা কথায় কথায় বাউ করে, জাপানি ফুটবল টিম বা যে কোনো স্পোর্টস টিম ম্যাচ শেষে প্রতিপক্ষকে বাউ করে, তারপরে গ্যালারির দিকে বাউ করে, এটা তাদের রেগুলার প্র্যাকটিস। কিন্তু চীনা সংস্কৃতিতে বাউ করাটা একটু রেয়ার। চীনারা হচ্ছে, চীনাদের বাউটা আসছে কনফুসিয়াস থেকে, কনফুসিয়াস দর্শন থেকে। যাক, অত কচকচানির আলাপ না করি, মনে হবে জ্ঞান দেওয়ার চেষ্টা করছি। চীনারা এই বাউ করে একটু বেছে বেছে, খুব বেছে। মানে তারা যখন বাউ করবে বুঝবেন যে তারা প্রতিপক্ষকে সর্বোচ্চ সম্মান দিয়ে দিল। ওই যে শুরুতেই বলছি যে বিশ্বকাপ জেতা একটা পক্ষকে যেরকম সম্মান দিতে হয়, সেই সম্মানটা যখন দেওয়ার যোগ্য কারো মনে করবে তখন বাউ করবে, সহজে বাউ করবে না। অনেক সময় দেখা যায় বিখ্যাত যুদ্ধ হচ্ছে দুই পক্ষের মধ্যে, তারপরে হেরে গিয়ে বা জিতে গিয়ে যে কোনো পরিস্থিতিতে প্রতিপক্ষকে যদি তারা চ্যাম্পিয়ন মনে করে তখন তারা বাউ করবে। সেটা একক খেলার ক্ষেত্রেও হয়, যৌথ খেলার ক্ষেত্রেও হয়, এমনকি বিভিন্ন তর্কাতর্কির ক্ষেত্রেও হয়, কিন্তু জাপানিদের মতো র্যান্ডম না। চীনাদের কাছ থেকে বাউ পাইছে, এটা লোকেরা মেডেল বানায় রাখে। সেই জিনিসটা আজকে ম্যাচ শেষে ঘটলো। দেখেন, মানে আমাদের এই খেলাটা নিয়ে আমরা আত্মতৃপ্তিতে ভুগতে পারি, আমরা বড় বড় কথা বলতে পারি, এগুলো বানায়ও বলতে পারি, বা নিজেরা কল্পনা করেও বলতে পারি, ওয়েল উইশিং, জাস্ট কল্পনা যে আমরা ভালো খেলছি। কিন্তু চীনা দলটা যখন আমাদের ডাগ আউটের সামনে আসে সবাই মিলে বাউ করে না, ওটা বলে দেয় যে এই এক ম্যাচ খেলে বাংলাদেশ চ্যাম্পিয়নের মতো একটা কাজ করে ফেলছে। বাংলাদেশের কাছ থেকে চায়নারা এটা এক্সপেক্টই করে নাই। তারা হয়তো পরিকল্পনা করে আসছিল যে গোটা বিশ্বে গোল দিব, শেষ দিকে বরং যাতে গোল বেশি না হয় সেজন্য পরস্পর ইশারা করব যে আর গোল দেওয়ার দরকার নেই, ওরা ছোট মানুষ প্রথমবারের মতো আসছে, এই এত বড় মঞ্চে আর গোল দিও না। কিন্তু তারা দেখছে ওমা কি বিস্ময়কর ব্যাপার, কোথাকার সেই বঙ্গোপসাগরের তীর থেকে এই বাচ্চা বাচ্চা মেয়েগুলো এতটুকু এতটুকু মেয়ে উঠে আসছে, আমাদের চ্যালেঞ্জ করতেছে। সেই চ্যালেঞ্জটা তাদের মুগ্ধ করছে বলেই তারা বাউ করছে বলেই আজকে আমরা বলতে পারতেছি প্রথম ম্যাচ খেলতে নেমেই এশিয়া কাপে চ্যাম্পিয়ন হয়ে গেছে আমাদের ঋতুপর্ণা, চাকমা, মিলি আক্তাররা। এবং সেই চ্যাম্পিয়ন টিমটার গুরু ওই ম্যাডম্যান। এই লোকটারে নিয়ে আসলে আমি খুবই কনফিউজড। ফিলোসফিক্যালি তো আমি তারা পছন্দ করি না, সেটা তো বললাম, কিন্তু পিটার বাটলারের দেবব্রত পছন্দ না করলে পিটার বাটলারের জগতে কি যায় আসে। কিন্তু লোকটা বাংলাদেশে যে মণিমুক্তা রেখে যাচ্ছে, বাংলাদেশকে যে গর্বের ধন এক এক করে এনে দিয়ে যাচ্ছে কোনো সহায় সম্বল ছাড়া, একটা বিদেশি মানুষ। আমি এই লোকটার মধ্যে না, আমাদের প্রথম যিনি বড় কোচ আসলেন, মানে দেশের প্রতি ডেডিকেটেড বিদেশি কোচ আসলেন, এডি বার্লো, ক্রিকেট কোচ, ওনাকে দেখি। এডি বার্লো তার জীবনটাই দিয়ে দিছিলেন আক্ষরিক অর্থে বাংলাদেশ দলের জন্য, তেমন কিছু করার সুযোগ পান নাই, সময় পান নাই। মানে পিটার বাটলারের হাতেও তো কিছু নাই, কোনো অনুশীলন নাই, মেয়েদের ফিটনেসের জন্য কাজ নাই, তাদের খাবার দাবার নাই, একটা ভালো আবাসস্থল নাই। কিন্তু এই মেয়েদের নিয়ে প্রতিনিয়ত বুদ্ধির খেলায় শৃঙ্খলা দিয়ে সে প্রতিনিয়ত যা যা করতেছে, পিটার বাটলারকে আমার মনে হয় বাংলাদেশের সম্মান জানানোর একটা সময় চলে আসছে। সেটা সে কি কি জিতে দিচ্ছে সেজন্য না, প্লিজ এই ট্রফি দিয়ে তারা বিচার করেন না। সে বাংলাদেশের ফুটবলে কিছু মণিমুক্ত রয়ে যাচ্ছে। আমি জানি না তাকে ফেডারেশন কতকাল ধরে রাখবে বা ধরে রাখার ধৈর্য দেখাবে, কারণ এরকম বদমেজাজি আদর্শবাদী একজন মানুষকে, ওল্ড স্কুল একজন মানুষকে ধরে রাখা বাংলাদেশের বাস্তবতায় খুব কঠিন। বাংলাদেশের কর্মকর্তারা এসব সহ্য করতে পারে না, এই যে এত মুখের উপরে তারপর করে কথা এবং ওল্ড স্কুল ফিলোসফি, এ কীভাবে সহ্য করবে। ফলে দেখা যাবে পিটার বাটলার হঠাৎ একদিন সকালে নাই হয়ে গেছে। তার আগে আমাদের ফুটবলটা তো বাঁচায় রাখছেন আপনারা যারা দর্শক,
আপনারাই পুরুষদের ফুটবল টিমটাকে এরকম বানাইছেন, বিভিন্ন জায়গায় খুঁজে খুঁজে খেলোয়াড় এনে মেয়েদের ফুটবলটাকে সার্বক্ষণিক উৎসাহ দিয়ে যাচ্ছেন। আপনারা মিলে কিছু একটা করেন না? আমরা সেটা দেখে একটু চোখের জল ফেলি যে পিটার বাটলারে একটা গণসম্বর্ধনা টাইপের একটা কিছু দেওয়া হোক। একটা জায়গায় আমরা জানায় দেই যে বুড়ো, তুমি এই দেশকে যতটা দিলা অতটা তো জীবনেও ফিরিয়ে দেওয়া সম্ভব হয় না, কিন্তু আমরা তোমাকে মনে রাখবো, সারাটা জীবন তোমাকে মনে রাখবো। ওর প্রতি বিরাট স্যালুট থাকলো, এবং এই মেয়েদের দলটা সবার প্রতি ভালোবাসা। সবাই অনেক ভালো থাকবে, শুভেচ্ছা।